আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা পাসপোর্টের জন্য আবেদন করবেন বা পাসপোর্ট করতে চাচ্ছেন, তাদের অনেক রকম প্রশ্ন থাকে। আপনারা সেই ধরনের প্রশ্ন করে থাকেন। তো আমি আজকে কিছু প্রশ্নের অ্যান্সার দেখিয়ে দিচ্ছি। তো আপনার হয়তোবা এর মধ্যে কোনো একটি প্রশ্ন আপনারও থেকে থাকতে পারে, তাহলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনাকে আমি সেই প্রশ্নগুলো বলে দেব, আপনি বুঝতে পারবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনার কোনো প্রবলেম থাকে, সেটা আপনি নিজেই সলভ করতে পারবেন বা বুঝতে পারবেন। তো অনেকেই বলেন যে ব্যাক এন্ড ভেরিফিকেশন কী? ব্যাক এন্ড ভেরিফিকেশন, পাসপোর্ট আবেদন করার পরে একটা ভেরিফিকেশন হয়, সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। সেই পুলিশ ভেরিফিকেশনটা আসলে কী কারণে হয় এবং কোন সময় হয়? তো একজন আবেদনকারীর তথ্য ই পাসপোর্ট সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে এমআরপি, এনআইডি, বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের প্রদত্ত তথ্যের সাথে যাচাই করার নামই হচ্ছে ব্যাক এন্ড ভেরিফিকেশন। অর্থাৎ আপনি আবেদন করেছেন, সেই আবেদনপত্রে যে তথ্যগুলো দিয়েছেন সেটার সাথে আপনার জাতীয় পরিচয়পত্র বা বার্থ সার্টিফিকেটের সাথে মিল আছে কি না, সেটা দেখার জন্যই কিন্তু আসলে একজন পুলিশ আপনার এলাকায় যায় এবং সেখানেও কিন্তু যে জিজ্ঞেস করে বিভিন্ন মানুষকে যে আপনার আসলে নাম এবং পিতার নাম ঠিক আছে কি না। অনেকেই কিন্তু এটা ভুল তথ্য দিয়ে এইগুলো তৈরি করার চেষ্টা করে, সেই জন্য এটা করা হয়। তো এরপর হচ্ছে আবেদন ব্যাক এন্ড ভেরিফিকেশনে কেন যায়? তো এখানে পরবর্তীতে এমআরপি, ই পাসপোর্ট গোপন অথবা এমআরপি, এনআইডি অ্যাপ্লিকেশনের মধ্যে তথ্যগত পরিবর্তন থাকলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে ব্যাক এন্ড ভেরিফিকেশনে যায়। তো এখানে আরেকটি আছে যে বেসিক চেক। বেসিক চেকটা কি? এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন, এমআরপি, পাসপোর্ট এবং এই পাসপোর্টের মধ্যে তথ্যগত পার্থক্য থাকলে বেসিক চেকের পণ্য হয়ে থাকে। তো এটা আসলে যখন আপনার যদি ভুলবশত কোনো আবেদনে যদি কোনো বাইচান্স কোনো কিছু যদি আপনার ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু এটা আর হচ্ছে ক্যান্সেল করে নতুনভাবে আবেদন করতে পারবেন না। কারণ ওয়েবসাইটে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে একবার কিন্তু রেজিস্ট্রেশন করা হয়ে গেলে, আবেদন করা হয়ে গেলে, পরবর্তী আর ওই আগেরটা ক্যান্সেল না হওয়া পর্যন্ত আপনি আবেদন নতুনভাবে করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে সেই পরিচালক বরাবর যে আঞ্চলিক কার্যালয়ে আপনি জমা দিবেন, সেই পরিচালক বরাবর ক্যান্সেলের জন্য আবেদন করতে হবে। ক্যান্সেল ওয়েবসাইট থেকে ক্যান্সেল হয়ে গেলে তখন হচ্ছে আপনি আবার পুনরায় নতুন করে আবেদন করতে পারবেন। তবে অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যায়, এটা 6 মাস সময় লাগে। তবে যে মানে ব্যাংকে যে টাকাটা জমা দেবেন, সেই টাকা কিন্তু আপনার নষ্ট হবে না, সেই স্লিপ আপনি পরবর্তীতে আবারও আবেদনের সাথে জমা দিতে পারবেন, সমস্যা নেই। তো এখানে হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে, দেখেন যে এটা হচ্ছে ABIS চেকটা কি? এটা হলো পাসপোর্ট আবেদনকারীর বায়োমেট্রিক তথ্যের যাচাইকরণ প্রক্রিয়ার নাম অ্যাবিস। আবেদনকারীর পরবর্তী পাসপোর্ট গোপন একাধিক অ্যাক্টিভ পাসপোর্ট বায়োমেট্রিক তথ্যের সাথে অন্যজনের তথ্যের মিল থাকলে আবেদনটি অ্যাবিস হয়, সেটাকে বলেছে অ্যাবিস। তো এরপর হচ্ছে রিওয়ার্ক কি? পাসপোর্ট, এনআইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের মধ্যে তথ্যগত পার্থক্য পরিলক্ষিত হলে তথ্য সংশোধন করার জন্য সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে আবেদন প্রেরণের প্রক্রিয়াই হচ্ছে রিওয়ার্ক। যেটা আমি একটু আগে বলেছিলাম যে আপনার যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে যে আপনার পাসপোর্টের মধ্যে মানে আবেদনের মধ্যে একটু ভুল দেখতে পেলেন, যখন আপনি জমা দিতে যাবেন তখন কিন্তু সেটা সংশোধন করা যায়। তাদেরকে বললে এটা সংশোধন করে দেয়। পাসপোর্ট ফি প্রদান করার পদ্ধতি। আসলে পাসপোর্ট ফি প্রদান করার পদ্ধতি হচ্ছে চালানের মাধ্যমে আপনি পাসপোর্ট ফি প্রদান করতে পারবেন। এছাড়াও আপনি ব্যাংকের মাধ্যমে করতে পারবেন এবং বিকাশের মাধ্যমে করতে পারবেন। তো এরপরে হচ্ছে তথ্য গোপন করলে কি সমস্যা হতে পারে? বাংলাদেশ পাসপোর্ট আইন আদেশ 1973 অনুযায়ী তথ্য গোপন করা দণ্ডনীয় অপরাধ। এতে আপনার মামলাও হতে পারে এবং অনেক বড় ধরনের ঝামেলা হতে পারে। মোবাইল ইউনিট কি? অসুস্থ রোগী বা যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের অবস্থান হতে যে পদ্ধতিতে বা ইউনিটের মাধ্যমে পাসপোর্টের তথ্য সংগ্রহ করা হয় তাই হচ্ছে মোবাইল ইউনিট। এরপর হচ্ছে তথ্য সংশোধনের প্রয়োজনীয় প্রমাণক কি? তথ্য সংশোধনের জন্য প্রয়োজনীয় প্রমাণক কি? আপনার পাসপোর্টে যদি ভুল তথ্য চলে আসে বা আপনি যদি পাসপোর্টটি সংশোধন করতে চান, তাহলে সেই ক্ষেত্রে প্রথমেই হচ্ছে আপনার যে ডকুমেন্টটা দিতে হবে সেটা হচ্ছে এনআইডি এবং জন্ম সনদ। মানে যার জন্ম সনদ হয়নি তারা হচ্ছে, যার জাতীয় পরিচয়পত্র হয়নি তারা জন্ম সনদ দেবেন। আর যদি জাতীয় পরিচয়পত্র হয়ে যায় তাহলে জাতীয় পরিচয়পত্র 1 নম্বর ডকুমেন্ট। কারণ আপনার জন্ম সনদ অথবা জাতীয় পরিচয়পত্র এই দুইটার যে কোনো একটা অনুযায়ী কিন্তু আপনার পাসপোর্টটা হবে।
এই জন্য আপনার যদি পাসপোর্টের নামের বানান ভুল থাকে তাহলে জাতীয় পরিচয়পত্রে যদি ভুল থাকে তাহলে আগে জাতীয় পরিচয়পত্র সংশোধন করে দেন আপনাকে আবার পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। তাহলে তখন এনআইডি কার্ড মূল ডকুমেন্ট হিসেবে জমা দিতে হবে। 1 নম্বরে হচ্ছে জাতীয় পরিচয়পত্র, তারপর একটি হলফনামাও দিতে হবে। এখন হলফনামা কেন দিবেন? কারণ আগে তো আপনি জাতীয় পরিচয়পত্র দিয়েই কিন্তু পাসপোর্ট করেছিলেন, তারপরে আবার সেটা আবার সংশোধন করে জাতীয় পরিচয়পত্র সংশোধন করে এরপরে আবার পাসপোর্ট সংশোধন করছেন। কেন করতেছেন, কী কারণে করেছেন, সেইটার একটা হলফনামা আপনাকে দিতে হবে। 300 টাকার একটা স্ট্যাম্পে হলফনামা করতে হবে এবং সেটা হচ্ছে নোটারি পাবলিকের মাধ্যমে কিন্তু নোটারি করে দিতে হবে। এরপর হচ্ছে অঙ্গীকারনামা। অঙ্গীকারনামাটা কি? অঙ্গীকারনামাতেও কিন্তু একটা পেজে স্ট্যাম্পে একটা পেজে কিন্তু আপনাকে অঙ্গীকারনামা করতে হবে যে এই ভুলের জন্য, এই সংশোধনের জন্য দায় দায়িত্ব সব আপনার, পরবর্তীতে আর কোনো সংশোধন করতে পারবেন না, এরকম একটা অঙ্গীকারনামা দিতে হবে যে আমি আমার ভুলবশত এটা ভুল হয়ে গেছিলো, পরবর্তীতে আর কোনো ভুল হবে না, এই তথ্য আমি পরবর্তীতে আর সংশোধন করব না, এরকম কিছু একটা লিখে এখানে দিতে হবে। এরপর হচ্ছে পুলিশ প্রতিবেদন। প্রযোজ্য ক্ষেত্রে এটা প্রয়োজন হয় না। শিক্ষা সনদ, এটাও অনেক সময় প্রয়োজন হয়, আবার অনেক সময় প্রয়োজন হয় না। তো এই ছিল আসলে প্রশ্ন এবং প্রশ্নের জিজ্ঞাসা। এছাড়াও যদি আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আমার তো স্বামী নেই, তাহলে স্বামীর জায়গায় কী দেবো? স্বামী না থাকলে সমস্যা নেই, আপনি হচ্ছে স্বামীর জায়গায় তো আপনি পিতার নাম দিবেন। হ্যাঁ, তারপরে আবার অনেকে বলে যে আমি তো স্বামীর তথ্য দিয়েছিলাম, এখন পাসপোর্ট আছে, তো আমার তো এখন ডিভোর্স হয়ে গেছে, তাহলে আমি এখন এটা সংশোধন কীভাবে করব? অবশ্যই করতে পারবেন, নতুন করে আবার আবেদন করতে হবে নতুন পাসপোর্টের জন্য, রিইস্যুর জন্য। তাহলেই কিন্তু আপনি আবার সেই নতুনভাবে আরেকটা নতুন পাসপোর্ট পাবেন, তখন আর স্বামীর নাম থাকবে না। তো আবার অনেক সময় কিন্তু প্রশ্ন করে থাকেন যে আমার হচ্ছে এনআইডি কার্ডের সাথে, এনআইডি কার্ড দিয়ে আমি করেছিলাম, তো এখন বা জন্মসনদ দিয়ে করেছিলাম, জন্মসনদের তথ্য বলছিল, এখন আমার জাতীয় পরিচয়পত্র হয়েছে, তাহলে আমি এখন কী করব? অবশ্যই এখন আপনি আবার নতুন করে আবেদন করতে পারবেন, জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার সঠিক জাতীয় পরিচয়পত্রটি দিয়ে আপনি হচ্ছে আবেদন করলে আপনি এটা সঠিকভাবে পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি হচ্ছে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অ্যান্সার দিয়ে দেব। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এবং পাসপোর্টের তথ্যবহুল বিভিন্ন তথ্য নিয়ে হাজির হব প্রতিদিনই। তো আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং একটি লাইক দিবেন ভিডিওতে। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।